তুই কি টিউশনের ওভারটাইম করছিস নাকি ভাই? ভাবলাম বিকেল বেলা গেলে কাকিমা হয়তো পকোড়া টকোড়া বানাতে পারেন, বুঝলি? তোরা দুটো খেয়ে মর, আর এদিকে আমি ভেসে গেলাম। এই তোর কি হয়েছে বলতো? কোচিং থেকে বাড়ি ফিরতেই মা আমাকে বললো যে অমিতাভ বাবু নাকি ফোন করেছিলেন। এদিকে আমি তো ভুলেই গিয়েছিলাম ওনার কথা। মা বলতে মনে পড়লো, তারপর? বুড়োর সেদিনই নাকি আমাকে খুব পছন্দ হয়ে গিয়েছিল। মানে? লাইফটা একদম জঞ্জাল হয়ে গেছে মাইরি। কোথায় আগুন লাগলো যে তুই মগে করে জল ঢালতে আসছিস? আজ সেই বর বাবাজিদের বিথিকে দেখতে আসার কথা ছিল। বিথি কোথায়? তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? বিথি, আমি শুভ। কি দেখতে এসেছিস? বেঁচে আছি না একটা এসে গেছি? দূর হয়ে যা। আমি একটু মাকে জানিয়ে দিয়ে আসি যে দিদি ঠিক আছে, এখন তোমার সাথে এক্ষুনি কথা হয়েছে। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি তোমায় রক্ষা করিব। বলছি, এখানে এত হট্টগোল কেন? সমাবেশ করে হচ্ছেটা কি? না স্যার, আসলে ব্যাপারটা হয়েছে কি, এটা অ্যাসেম্বলি নয় নোটন। আমাদের অবাক করে দিয়ে দরজাটা ভেতর থেকে খুলে গেল। কি সব উল্টোপাল্টা চিন্তা করছিলাম। চুপ। বিশেষ কিছু একটা বলতে গিয়েও বলতে পারলাম না। তুই আমার পাশে ছিলিস বলে বেঁচে গেলাম। তোর তো এত ভালো বন্ধু, তুই জানতিস নিশ্চয়ই। কি জানি, হয়তো জানতাম। আসমানি পালকে রাখি তাকে বেনাম লোকে, তার নাম লিখি চোখের ভাষাতে, কেন সে ছুঁয়ে দিল মন, অচেনা সন্দেহাতে লুকো চুরি অবেলায় কিছু সাহস চিরকুটে ইচ্ছেরা রোজ দোটানা, বলবে কি রাত জাগা বলা যে স্বপ্ন হারা, হো আসমানি পালকে রাখি তাকে বেনাম লোকে, তার নাম লিখি চোখের ভাষাতে, কেন সে ছুঁয়ে দিল আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি। ওহ, এই গাঁড়লগুলো কোত্থেকে যে আসে কে জানে। ও শুভদা, এই নীল কোথায় গেল বলো তো? না মানে আমি না আসলে ঠিক খেয়াল ও কি নীল? আরে তুমি হঠাৎ চলে এলে যে? শরীর ভালো নেই বলেছিলে না? ও কি বাঘ না ভাল্লুক যে তোকে চিবিয়ে খাবে? অদ্ভুত একটা। দূর থেকে এক দীর্ঘাঙ্গী তরুণীকে চোখে পড়ছিল বারবার। নাচের দলে তাকেই মধ্যমণি মনে হলো। এক্সকিউজ মি, একবার ভিতরে আসতে পারি? আজ তাহলে আমরা আসছি, পরে দেখা হচ্ছে। নিতান্ত আতান্তরে পড়েই বেচারিকে এখানে আসতে হয়েছে, নয়তো পুলিশ আর পলিটিশিয়ানদের কাছে নেহাত ঠেকায় না পড়লে আজকাল কেউ যেতে চায় না। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? শালা জীবনটা পুরো ঝাঁকা নাকা হয়ে গেল। অন্তুর কথা কি বলছিলি যেন? মেয়েটার এই একটু পজিটিভনেসের ঠেলায় আজকাল উঠতে বসতে লোকের কাছে গাল খেতে হচ্ছে। তোর নাচের পরীক্ষা কেমন হলো? এক্সাম ভালোই হয়েছে, তবে এবার একটা বড় পরীক্ষা আছে সামনে, দেখি বাড়িতে কি বলে। এমন হলে বল, আমি আমার পিতশ্রী লোকনাথ বাবাকে সশরীরে পাঠিয়ে দিচ্ছি। তা কাকুকে ওনার হবু বৌমার কথা বলেছিস তো? সেই যে তোর নীলের কথা ফুরোবার আগেই তড়িঘড়ি ওর মুখে হাত চাপা দিয়ে বললাম, এই 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 শুধু শুধু বাজে বকছিস কেন ভাই? কলেজের জেনারেল সেক্রেটারি হিসেবে কত স্টুডেন্টসের সমস্যার সমাধান করতে হয় বলতো? এইসব নিয়ে বাজে ইঙ্গিত করাটা কিন্তু তোদের ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। এই কেসটা কি বলতো নীল? শুভ হঠাৎ এরকম ব্লাশ করছে কেন?
খোকাবাবুর মন আজকাল ফার্স্ট ইয়ারের করিডোরে একটু বেশি ঘোরাঘুরি করছে। আমিও ঠিক সোর্স লাগিয়ে খবর বের করে নেব। হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3, হ্যালো। ওরে হলো তো রে সব টেস্ট করা, হ্যাঁ? বউয়ের শাড়ি, সোনার, সিরিয়াল প্রীতির দুর্বলতাকেই এবার কাজে লাগাতে হবে। ভোটের ময়দানে আসল লড়াইটা অবশ্যই সে নিজে দাঁড়িয়ে লড়বে। বলি আর কতক্ষণ এই গরমে সেজেগুজে পটের বিবি হয়ে বসে থাকবো? হ্যাঁ, গিন্নি এত অধৈর্য হলে চলে বলো? হ্যাঁ, মেয়েটাকে চিনতে পারছিস? আরে তা পারো না, ও তো বিধি দিদিও নেই। দেখুন, আপনাকে বিব্রত করা আমার অভিপ্রায় নয়, শুধু কিছু কথা বলার ছিল আমার। একটা প্রশ্ন করব, কিছু মনে করবে না তো? আমাদের এই নতুন সম্পর্ক তোমার বাড়িতে মেনে নেবে? আমি এখন আর কিছু পরোয়া করি না। শুধু সরি বলার জন্য মেসেজ করেছিলে? তো আমার সেই না হতে পারা ঘরণীকে একবার অন্তত সামনে থেকে দেখতে চেয়েছিলাম। বাবা, তুমি কি আজ কোথাও বেরোবে? নাহলে আমি কিন্তু বাইকটা নিয়ে যেতাম। কয়েকদিন ধরে আশপাশের এলাকার বিক্ষিপ্ত অশান্তির খবর শুনছি। যা সিদ্ধান্ত নেওয়ার খুব ভাবনা চিন্তা করিনি। কোথায় কলেজ পড়ুয়া ছেলেকে একটু পড়াশোনায় মন দিতে বলবে, তা না করে রাজনীতির জ্ঞান দিচ্ছ। আজকের ইয়াং জেনারেশন পড়াশুনো, পলিটিক্স, প্রেম সব খুব নিখুঁত হাতে সামলায়। শুভ, এই শুভ, এই যে এদিকে। কিছু একটা বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই নীলা মেঘে বজ্রপাতের মতো অকস্মাৎ প্রবল শব্দ আর ধোঁয়ায় চারিপাশ প্রবলভাবে কেঁপে উঠল। ধুলো মাখা রক্তাক্ত মুখ দুটো আমার কাছে অচেনা হলেই বোধ করি সবচেয়ে বেশি নিশ্চিন্ত হতাম। বিধি, চোখ খোল, চোখ খোল বিধি, বিধি প্লিজ চোখ খোল। এ জীবনটাকে বাজি রেখে আমি তোমাকে পাশে চেয়েছিলাম। এই কোলে তুমি শুধু নেই কাছে, কোন ভুলের সাজা পেলাম। কেন আজ এ জীবন জোনাকি, কেন হঠাৎ উতলা হয়ে ওঠে, আধারে হারিয়ে একাকী ছেড়ে পালালি এ কোন স্রোতে। প্রবল কর্কর শব্দে মিশকালো আকাশের বুক চিরে নীলাভ বেগুনি রঙের বিদ্যুৎ শিখা ছুটে গেল। বিগত 1 ঘন্টা ধরে ক্রমাগত মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। ড্রেন ছাপানো ঘোলা জলে ইতিমধ্যে অনেক গলিপথ জলমগ্ন হয়ে পড়েছে। এই দুর্যোগপূর্ণ রাত্রে মফস্বল শহরের পথঘাট প্রায় শুনশান বলা চলে, যদিও ঘড়ির কাঁটা সবেমাত্র রাত 8টার কাঁটা ছুঁয়েছে। প্রকৃতির এই তাণ্ডব উপেক্ষা করেও জলকাদা ভরা পথ বেয়ে একটা কালো বাইক দ্রুত ছুটে চলেছে। সাওয়ারির কাছে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘরের নিরাপদ কোণে আশ্রয় নেওয়ার মতো বিলাসিতার সময় নেই। হলুদ হেডলাইটের আলো অন্ধকার কেটে পথ খুঁজে নিতে ব্যস্ত। শহরের চেনা পরিষদ ছাড়িয়ে হাইওয়ে ধরে কিছু দূর যাওয়ার পর বাইকটি পুনরায় জনশূন্য প্রান্তর ধরে এগিয়ে চলল। এদিকে লোকবসতি প্রায় নেই বললেই চলে। আরো মিনিট 10 চলার পর খানিক দূরে একটা একতলা পাকা বাড়ির সামনে এসে
গাড়িটা দাঁড়ালো। ঝড় বৃষ্টির কল্যাণে অনেকক্ষণ হলো এই এলাকা বিদ্যুৎ শূন্য অবস্থায় রয়েছে। বাইকের গুরুগম্ভীর আওয়াজে বাড়ির ভেতর থেকে টর্চ হাতে একজন বাইরে বেরিয়ে এলো। মালটাকে তুলেছিস? হ্যাঁ দাদা, চেঁচামেচি করেছে নাকি বেশি? সেরকম হলে শুরুতে একটু করছিল, তবে তোমার নাম শোনার পর থেকে একদম বমকে গিয়েছে। হাত পা বাঁধার দরকার পড়েনি। ভালো। আর মানে ওকে যে তুলেছিস সেটা কেউ দেখেছে নাকি? আমার কথা শুনে কান এঁটো করা হাসি হাসল লবা। এককালে পিতৃদত্ত নাম ছিল নবকিশোর। সেই থেকে নব এবং পরবর্তীকালে আরও অপভ্রংশ হয়ে লব কিংবা লবা, যে লাইনে যেমন বিখ্যাত কিংবা কুখ্যাত হয় আর কি। কি যে বলো দাদা, এমন কাছাকাছি করতে পারি। 1 সপ্তাহ ধরে মালটার পিছনে লেগেছিলাম, তারপর ঠিক মৌকা বুঝে আজ বিকেলে টাউনের বাইরে বেরোতেই খপাত। ঠিক আছে, বাকিটা আমি বুঝে নিচ্ছি। ভেজা রেইনকোট আর বাইকের চাবিটা লবার হাতে গুজে আমি ধীর পদক্ষেপে বারান্দা পেরিয়ে ভেতরে ঢুকলাম। সামনের ঘরটা পেরিয়ে ভেতরে অপেক্ষাকৃত ছোট একটা ঘরের সামনে এসে দাঁড়ালাম। হ্যারিকেনের হলদেটে নিভু নিভু আলো সেই ঘরের ভেতরে রহস্য মাখা পরিবেশ সৃষ্টি করেছে। মাঝখানে একটা কাঠের টেবিল, ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 4-5টা প্লাস্টিকের চেয়ার। তারই মধ্যে একটা চেয়ারে ঘাড় গোজ করে একজন বসেছিল, মধ্যবয়স্ক, কাঁচা পাকা চুলদারি ভরা চেহারায় কেমন যেন একটা উদ্ভ্রান্তের প্রতিচ্ছবি। পায়ের শব্দ পেয়ে আমার দিকে চোখ পড়তেই দৃষ্টিতে যেটা ফুটে উঠল সেটা আতঙ্ক মিশ্রিত ভয় ছাড়া আর কিছুই হতে পারে না। লবার 2 সাগরেদ ঘরের কোণে অতন্দ্র প্রহরীর মতো অপেক্ষা করছিল। ঘরে প্রবেশ করতেই ওরা তড়িঘড়ি আমার জন্য একটা চেয়ার এগিয়ে দিল। আমি সেটা উপেক্ষা করে সোজা এগিয়ে গেলাম সেই নজরবন্দি লোকটার দিকে। লোকটার মুখে ভয়ের মাত্রা আরও প্রকট হয়ে উঠল। সিগারেট পোড়া কম্পমান কালো ঠোঁট দুটো হয়তো কিছু একটা বলতে উদ্যত হয়েছিল, কিন্তু তার আগেই সপাটে একটা থাপ্পড় কষিয়ে দিল। শালা! আবারও কিছু একটা বলতে যাচ্ছিল। আমার দ্বিতীয় মোক্ষম চপেটাঘাতে পলকা প্লাস্টিকের চেয়ার উল্টে এবার সে হুড়মুড় করে মেঝেতে গড়িয়ে পড়ল। তবে কেউ ওকে সাহায্যের জন্য এগিয়ে এলো না। এবার যেন আমার মাথার ভেতরে চলতে থাকা প্রবল দুর্যোগের মেঘটা কিছুটা শান্ত হলো। ঘরের মেঝেতে লুটিয়ে থাকা লোকটার সামনে এসে চেয়ার টেনে বসলাম। পকেট থেকে একটা সিগারেট বের করে ধীরে সুস্থে অগ্নিসংযোগ করলাম। প্রবল আতঙ্কে লোকটা থরথর করে কাঁপতে কাঁপতে কিছুক্ষণ পর মেঝের ওপরেই কোনো মতে উঠে বসল। ওর ঠোঁটের একপাশ কেটে তাজা রক্ত গড়িয়ে আসছে। আশ্চর্য, লোকটার এই দুর্দশা দেখেও ওর প্রতি বিন্দুমাত্র সহানুভূতি সৃষ্টি হচ্ছে না এই হৃদয়ে। শুধু দুটো প্রশ্ন করব তোমাকে নুটন্ত পাতার, তার বাইরে আর একটাও বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলব। ওয়াই অ্যান্ড হু? বাইরে বৃষ্টির তেজ যেন সহসা আরো বেড়ে উঠল। আমার কথায় নতুন কোনো উত্তর করছে না দেখে পেছন থেকে একজন সজোরে ওর কোমরে লাথি কষিয়ে দিল। শালা, জিজ্ঞাসা করলো শুনতে পাস না? চুপ করে থাকলে শুধু শুধু নিজেরই কষ্ট বাড়বে নতুন্ত পাতার। তার চেয়ে সত্যিটা উগরে দিলেই তাড়াতাড়ি রেহাই মিলে যেতে পারে। জল, বাতাসা, বিস্কুট সবই মিলবে নতুন কাকা, শুধু কথা উগরাতে হবে। কমন, জবাব আমার চাই। ওয়াই অ্যান্ড হু? এইসব ড্যামনার মুখ কি করে খোলাতে হয় ভালো করেই জানা আছে দাদা। আমাদের হাতে কিছুক্ষণ ছেড়ে দাও, শালা বমি করার মতো সব উগড়াতে থাকবে। আমি হাত তুলে ওকে নিরস্ত করলাম। তারপর ইশারা করতেই ওরা 3 জন ঘরের বাইরে চলে গেল। দেখলে তো নতুন কাকা, তোমার কাছ থেকে কথা বের করে নেওয়ার জন্য আমার লোকের অভাব নেই।
তুমি যা করেছো সেই হিসাবে এখনো পর্যন্ত অনেক ভদ্র ব্যবহারই করা হয়েছে তোমার সঙ্গে, কিন্তু আমার ধৈর্যচ্যুতি হলে এরপর কি হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি দেওয়া মুশকিল। আমার হিস হিসে গম্ভীর স্বরে নোটনের মুখের ভাব ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছিল, সেটা খেয়াল করলাম। ক্রমশ দুই চোখ অশ্রু সজল হয়ে উঠল। আমাকে ক্ষমা করে শুভ, আমি আসলে তোমার মতো নরকের কীটকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। তোমার শয়তানির জন্য যে মানুষগুলো ভুক্তভোগী হয়েছে তার কথা আমি সারা জীবনেও ভুলব না। এবার ভালোই ভালোই নিজের মুখে সব সত্যিটা স্বীকার করে নাও, তাহলে হয়তো পরকালের জন্য কিছুটা পুণ্য সঞ্চয় করতে পারবে। নতুন তপাদার এবার দু হাতে মুখ চাপা দিয়ে ডুকরে কেঁদে উঠল। খানিক বাদে কিছুটা সংযত হয়ে থেমে থেমে বলতে শুরু করলো। এবারের বোটের আওয়াজই খুব একটা ভালো নয়, সেটা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম। পর বেশ কয়েকটা ইলেকশনে খুব খারাপ রেজাল্ট হলো। আমার ওয়ার্ড থেকে খুকুকে পৌরসভার ভোটে দাঁড় করিয়েছিলাম। ভেবেছিলাম নিজে আড়ালে থেকেও বউটাকে অন্তত জিতিয়ে দেব, কিন্তু সে ঘুরে বালি। প্রচুর মার্জিনে বিপক্ষ জিতে গেল। ধীরে ধীরে আমাদের স্ট্রং লিড গুলো দুর্বল হয়ে এই 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 এসব ভ্যানতারা ছাড়ো, এসব কোনো কথাই আমার অজানা নয়। তোমরা হঠাৎ করে আমাদের কলেজ ক্যাম্পাসে ঝামেলা পাকাতে গেলে কেন? আমরা কোনো দলের কোনো ক্ষতি করতে গিয়েছিলাম? রাজনীতির খেলা, কখন কোন ময়দান থেকে লড়া হবে সেটা কেউ জানে না। তোদের এবারের ইলেকশনটা সব দিক থেকেই খুব ইম্পর্টেন্ট ছিল। তোরা জিতে গেলে ইয়ং ব্রিগেডের একটা বড় অংশের ভোট হারাতাম আমরা। তারপর সেটাই অ্যাসেম্বলি ইলেকশনে বুমেরাং হয়ে ফিরে আসতো। আর তাই তোমরা সন্ত্রাসের পথ বেছে নিলে। বাহ, অসাধারণ! একবারও ভেবে দেখলে না যে এর পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে? ভোট বলে না হলে বাহু বলে নিজেদের ক্ষমতার হ্রাস নিজেদের হাতে রাখা। হ্যাঁ, চমৎকার চমৎকার। মানুষ মারার অর্ডার ছিল না, তাই চেষ্টা করা হয়েছিল কিছু লো ইন্টেন্সিটি বোমা ফাটিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়ার। উত্তেজনায় আমি চেয়ার ছেড়ে উঠে ঘরের মধ্যে পাইচারি শুরু করলাম। প্রবল রাগে ইচ্ছা করছিল এই শয়তানটার মাথা ঠুকে এখানেই নিকেশ করে দিই, কিন্তু নিজেকে সংযত করলাম। এরা এক বৃহত্তর চতুরঙ্গ খেলার অতি ক্ষুদ্র অংশ। দাবার বোরে শুধুমাত্র রাজা উজিরের কথা মতো নির্দেশ পালন করে। আসল রাঘব বোয়ালের সন্ধান না পাওয়া গেলে শুধু শুধু পণ্ডশ্রম হবে। এবার শেষ প্রশ্ন, যদি ঠিকঠাক করে উত্তর দাও তাহলে হয়তো প্রাণে বেঁচে যাবে, নইলে কাল সকালে রূপনারায়ণের জলে বেওয়ারিশ লাশ হয়ে ভেসে থাকবে। নাম বলো। নোটনের মুখে পুনরায় আতঙ্ক জল জল করে উঠল। উত্তর দেবে কি দেবে না ভাবতে ভাবতে বেশ কয়েকবার জিভ দিয়ে শুকনো ঠোঁটটা চাটল। মানে পার্টির ওপর মহল থেকে অর্ডার ছিল। নাম 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 চাই আমার। যতদূর তোমাদের জনমুক্তি মোর্চা পার্টিকে চিনি, অকারণে তারা কলেজ ক্যাম্পাসে এত বড় ঝামেলা পাকাবে না। That's why I want to know. I want to know the exact reason and responsible person. এবার জবাব দাও, চুপচাপ উগড়ে ফেলো কথা। ঠিকঠাক করে জবাব দাও আমায়। নোটন ভেবে পাচ্ছে না আমার কাছে সব সত্যি স্বীকার করবে কিনা, কিন্তু আপাতত ওর কাছে যে কোনো বিকল্প নেই সেটাও আশা করি ভালোই উপলব্ধি করতে পারছে। বাইরে বৃষ্টির আওয়াজ ইতিমধ্যে অনেকটাই কমে এসেছে।
দূর থেকে শোনা যাচ্ছে রাতের মালগাড়ির ঘটাং ঘটাং শব্দ। সময় কিন্তু চলে যাচ্ছে নতুন কাকা, খুব দ্রুত চলে যাচ্ছে। I need the answer. Who? অবশেষে নতুন তপাদার নিজের মুখ খুলল। ওর বলা কথাগুলো জ্বলন্ত শলাকার মতো আমার কানে প্রবেশ করছিল। মানুষ নিজের স্বার্থ আর সম্মানের জন্য কতটা জঘন্য কাজই না করতে পারে। অপরিসীম রাগ আর ঘৃণায় আমার চোয়াল আর হাতের মুঠি ক্রমশ বজ্র কঠিন হয়ে উঠল। খানিক বাদে রাতের নিস্তব্ধতা খান খান করে নতুন তপাদারের বিকৃত যন্ত্রণাকাতর আওয়াজ ভেসে এলো সেই ঘর থেকে। একটা কালো বুলেট বাইকের গুরুগম্ভীর শব্দ ধীরে ধীরে শহরের দিকে মিলিয়ে গেল। I want a break. What? Yes. Seriously speaking, I want a break from our relationship. কি বলছোটা কি তুমি? এই শোনো, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। এত সহজ কথা না বোঝার মতো ইনোসেন্ট তো তুমি নও অন্তু। কাজেই এই ন্যাকামিটা এবার বন্ধ করো। কি? মানে আমি ন্যাকামি করছি? এই কথাটা তুমি আমাকে বলতে পারলে নীল? সুপ্রাচীন তাম্রলিপ্ত মহাবিদ্যালয় মেদিনীপুর জেলার অতীত ঐতিহ্য। কলেজের পেছনে সুবিস্তৃত সবুজ ঘাস ছাওয়া মাঠ। নিয়মিত খেলাধুলাও হয় এখানে। তবে বাকি সময়টুকু নব্য ও পোর খাওয়া প্রেমিক প্রেমিকা যুগলের জন্য মাঠের ধারের বৃহৎ বৃক্ষরাজিরা শান্তির ছায়া প্রদান করে। নীল আর অন্তুর কথা কাটাকাটি আশেপাশের অনেকেরই দৃষ্টি আকর্ষণ করছিল। ব্যাপারটা ওরা দুজনেই উপলব্ধি করে কিছুক্ষণ নিশ্চুপ রইল। খানিক বাদে নীল বলল, দেখো, এই পাবলিক প্লেসে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না। তবে প্রসঙ্গ যখন উঠলই তখন সত্যিটা স্বীকার করে নেওয়াই ভালো। আমাদের সম্পর্ক যে আজকাল ঠিক মতো চলছে না সেটা নিশ্চয়ই স্বীকার করবে। অহেতুক এই বোঝা আর টেনে নিয়ে যাওয়ার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। কাজেই এবার ইতিটা নাই সবচেয়ে সঠিক কাজ হবে। নীলের কথাগুলো শুনতে শুনতে অয়ন্তিকা ওরফে অন্তুর চেহারায় দ্রুত বেশ কিছু পরিবর্তন হচ্ছিল। ধীরে ধীরে ওর নাকের পাটা ফুলতে লাগলো। পাতলা ঠোঁট দুটো প্রজাপতির মতো কাঁপতে শুরু করলো তীর তীর করে। উত্তপ্ত হয়ে উঠল কানের লতি। ধরা ধরা গলায় কোনো মতে বলতে পারল, প্লিজ বলো যে তুমি আমার সঙ্গে প্র্যাঙ্ক করছো। আই নীল, বলো না এসব কিছু সত্যি নয়, তাই না? নীল পুনরায় চেঁচিয়ে উঠতে যাচ্ছিল। অতি কষ্টে নিজের রাগ সংবরণ করল। আমি একটাও বাজে কথা বলছি না অন্তু। প্লিজ ট্রাই টু লিসেন টু মি কেয়ারফুলি। এখন বিন্দুমাত্র মজা করার মুডে নেই আমি। নিজের সাদা রুমালটা দিয়ে দুই চোখের কোল দ্রুত মুছে নীলের একটা হাত জড়িয়ে ধরল অন্তু। প্লিজ নীল, কি হয়েছে আমাকে খুলে বলো না সোনা। তুমি কেন এরকম করছো বলো তো? আর তাছাড়া আমাদের মধ্যে কি এমন মনোমালিন্য হয়েছে যে তুমি একেবারে ব্রেকআপের কথা ভাবছো? একটা কথা বলো, সব রিলেশনেই তো ছোটখাটো প্রবলেমস থাকবেই, তাই না? তা বলে কি এত সহজেই সম্পর্কগুলো ভেঙে যাবে? ছোটখাটো? কোন ইস্যুটা ছোট আর কোন ইস্যুটা বড় সে বিষয়ে কোনো ধারণা আছে তোমার? 6 মাস আগে যা কীর্তি করে এসেছো এখনো আমাকে তার ফল ভোগ করতে হচ্ছে। প্লিজ ওই প্রসঙ্গটা এখন থাক না। না, প্রসঙ্গ যখন উঠলই তখন পরিষ্কার আলোচনা সেরে নেওয়াই ভালো। তোমার কোনো আইডিয়া আছে সেই ঘটনার পর থেকে নিজের পাড়াতেই আমার মুখ দেখাতে লজ্জা করে? ছি 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 ছি,
কিভাবে এমন কাজ করেছিলে বলো তো তুমি? আমার উপরে কি বিন্দুমাত্র ভরসা নেই? ওই মেয়ে দুটো একদম ভালো ছিল না নীল। তুমি হয়তো বুঝতে পারতে না, কিন্তু আমি ঠিক টের পেয়েছিলাম। আর রাস্তাঘাটে তোমার সঙ্গে এমন গায়ে পড়া ব্যবহার করতো, না জানি বাবা একলা পেয়ে কি এমন করে বসতো। ওরা আমার টিউশন ছাত্রী ছিল অন্তু, স্কুলে পড়া দুটো বাচ্চা মেয়ে। তুমি ওদেরকেও তোমার খুঁতখুঁতে স্বভাবের জন্য সন্দেহের বাইরে রাখতে পারলে না। উফ, আশ্চর্য। আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো প্লিজ নীল। আর কি বুঝবো বলো তো? তুমি তো বাড়ি বয়ে মেয়ের দুটোর বাড়ির লোককে যাচ্ছে তাই শুনিয়ে দিয়ে এসেছো। আমার টিউশন দুটো তো গেলই, সেই সাথে প্রেস্টিজেরও 12টা বাজিয়ে ছেড়েছো। ইস, লজ্জায় আর ওদের বাড়ির ছায়াটুকু মারাতে আমি পারি না আজকাল। মলির মা প্রতি রবিবার কি সুন্দর লুচি আর কষা মাংস করতেন, সেটাও হাতছাড়া হলো চিরতরে। ও এই কথা, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য কালকে লুচি করে নিয়ে আসবো, কেমন? তবে আমাদের বাড়িতে তো বৃহস্পতিবারে আমিষ হয় না সোনা। ঠিক আছে, মায়ের হাতে ছোলার ডাল নিয়ে আসবো, কেমন? অপূর্ব স্বাদের হয়। নীল সবিস্ময়ে কিছুক্ষণ অন্তুর দিকে তাকিয়ে রইল। ওর কথায় হাসবে না রাগ করবে বুঝতে পারছিল না। এই মেয়েটা ইচ্ছে করেই এমন নির্বোধ সাজে, নাকি আসলে অতি ধুরন্ধর, তা দীর্ঘ 3.5 বছরের সম্পর্কের পরেও সঠিক অনুমান করতে পারে না সে। স্ত্রিয়া চরিত্রম দেবা না জানান্তি কুতো মনুষ্যা। কাজেই এই অক্ষমতা অবশ্যই ওর একার নয়। কিছুক্ষণ নীরব থাকার পর একটা দীর্ঘশ্বাস ফেলে নীল বলল, অন্তু, আমি সত্যিকারেই এই সম্পর্কটা নিয়ে আর এগোতে পারছি না। তুমি যেভাবে আমাকে দেখতে চাইছো, আমার পক্ষে সেই চাহিদা পূরণ করা সম্ভব নয়। ধরে নাও এটা আমারই অক্ষমতা, কিন্তু তোমার এই অতিরিক্ত পজিটিভনেস সত্যি আমাকে দম বন্ধ করে দিচ্ছে। ভালোবাসায় কি পজেসিভনেস থাকে না? থাকে হয়তো অল্প বিস্তর, কিন্তু সকলেরই নিজের জীবনের স্বতন্ত্র কাজকর্মের অধিকার আছে। তুমি আমাকে ভালোবাসো বলেই যে আমার সব কাজে ইন্টারফেয়ার করবে, সেটা একেবারেই অনুচিত। বরং ভালোবাসলে ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাস আর আস্থার জায়গাটা না থাকলে সেই সম্পর্কের ভিতটাই নষ্ট হয়ে যায়। তুমি যে কেন এটা বুঝতে চাও না। অন্তু নীলের হাত ছেড়ে কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। তারপর কেটে কেটে বলল, বুঝতে পারছি, সব বুঝতে পারছি। তোমার সব অ্যাটেনশন এখন বিথিদের দিকেই চলে গিয়েছে। তুমি আর শুভদা তো দিন রাত ওকে নিয়ে পড়ে রয়েছ। আচ্ছা নীল, একটা কথা বলো তো, কাল যদি আমি অসুস্থ হই, তুমি ঠিক এতটাই উতলা হয়ে উঠবে তো? ঠিক এতটাই দরদ তোমার উঠলে উঠবে তো? হোয়াট এ মিন মাইন্ডেড ইউ আর। শোনো, তোমার মনের এই নোংরা চিন্তাগুলোই আমাদের সম্পর্কের আসল কাঁটা, আর এই কাঁটা ওপড়ানো আমার পক্ষে অন্তত সম্ভব নয়। আমি এখন চললাম। আর হ্যাঁ, ফর গড সেক, কিছুদিন অন্তত আমার পিছু নেওয়া বন্ধ করো। নীলের কথার প্রত্যুত্তরে অন্তু কিছু একটা বলতে যাচ্ছিল। নীল ওকে থামিয়ে দিয়ে বলল, তুমি যে নিজেকে পরিবর্তন করবে সেই আশা আমি আর করি না। তবে যদি সত্যিকারেই একটুকু ভালোবেসে থাকো আমায়, তাহলে আপাতত আমাকে রেহাই দাও। হ্যাঁ, বিথিকে নিয়ে সত্যিই আমরা খুব চিন্তিত আছি, কিন্তু সেই চিন্তার কারণ আর আমাদের 3 জনের বন্ধুত্বের সমীকরণ তোমার পক্ষে অন্তত বোঝা সম্ভব নয়। কাজেই নিজের কথা সম্পূর্ণ না করেই নীল মাটি থেকে উঠে পড়ে বিপরীত দিকে হাঁটা দিল। অন্তুর মনে হলো এক্ষুনি ছুটে গিয়ে নীলকে একবার জড়িয়ে ধরে, কিন্তু কোনো এক অদৃশ্য রশ্মি যেন আষ্টে পৃষ্ঠে ওকে জড়িয়ে ধরেছে। টপ টপ করে মুক্ত বিন্দুর মতো জলকণা 2 চোখের কোল বেয়ে ক্রমাগত ঝরে পড়তে লাগলো। ভালোবাসার অধিকারবোধের সীমারেখা কেই বা কবে সঠিক আঁকতে পেরেছে। বিথি,
আসবো? ঘরের দরজা আলতো করে ভেজানো ছিল, হাত দিতেই প্রবেশের পথ উন্মুক্ত হয়ে গেল, কিন্তু ভেতর থেকে কোনো রকম প্রত্যুত্তর ভেসে এলো না। আমি তস্তত করে ফিরে তাকালাম। বিথির বোন মুনু আমাকে দূর থেকে ইশারা করে বলল নিশ্চিন্তে ঘরে যাওয়ার জন্য। তবুও খানিকক্ষণ অপেক্ষা করলাম। এই জড়তাটা আগে ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে অনেক সম্পর্কের স্বচ্ছতা কেমন যেন ধূসর হয়ে আসে। বাইরে মধ্যাহ্ন প্রহর, কিন্তু ঘরের ভেতরে এখনো চাপ চাপ শীতল অন্ধকার। বন্ধ জানালা দুটো মোটা কাপড়ের পর্দা দিয়ে আরও নিশ্ছিদ্র করে দেওয়া হয়েছে। ঘুলঘুলি দিয়ে কেবল দুটো চারটে অবাধ্য আলোককণা নিশ্চলভাবে মেঝেই লুটিয়ে পড়েছে। নিজেকে আজকাল এই বাড়িতে কেমন যেন অবাঞ্ছিত মনে হয়। তবুও বারবার ফিরে আসি। বিগত 3 মাস আমাদের সকলের ওপর দিয়েই কম বেশি ঝড় বয়ে গেছে। নিরন্তর আবহমান জীবন যেন থমকে গিয়েছে এখানে। বাতাসে কেবল একরাশ চাপা যন্ত্রণার ঘ্রাণ। খাটের একপাশে কুঁকড়ে শুয়েছিল বিথি। আমাকে ঘরে প্রবেশ করতে দেখে অত্যন্ত মন্থরভাবে বিছানায় উঠে বসল। আয় বস। গলার স্বরে প্রগাঢ় ও ক্লান্তির প্রলেপ। দুজনেই এরপর নীরব দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে রইলাম। কত কথা রোজ সাজিয়ে আনি মনের ডালিতে, কিন্তু সেসব কিছুই আর বলা হয়ে ওঠে না। শুধু টিকটিক করে সময়ের কাঁটা ছুটে চলে। প্রিয় মানুষের সামনে যে ভনিতা চলে না। শব্দের জাল বুনে তাই কাউকে ভোলানো অসম্ভব। আর কতদিন এভাবে নিজেকে বন্দি করে রাখবি? জানি না রে, আমার যে আর কিছুই করতে ইচ্ছে করে না। কিন্তু এভাবে আর কতদিন? যতদিন না সবটুকু সত্যি পুরোপুরি মেনে নিতে পারছি। কিন্তু বিথি। শুভ, তুই অন্তত আমার সঙ্গে এই শব্দের খেলাটা খেলতে আসিস না। আমিও তোর সাথে মিথ্যে অভিনয় করতে পারবো না রে। এরপর ফের কিছু সময়ের নীরবতা। ঘরের আধার ইতিমধ্যে আমার চোখে সয়ে গেছে। বিথির মুখের রেখায় যে অব্যক্ত যন্ত্রণার বলিরেখাগুলো প্রকট হয়ে রয়েছে, তা পুরোপুরি মুছে দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি জানি। তবুও শেষ চেষ্টা আমাকে চালিয়ে যেতেই হবে, বারংবার। অনেকক্ষণ পর শান্ত স্বরে বিথি জানতে চাইল, সুদেশনা এখন কেমন আছে? আগের থেকে অনেক ভালো। ওর আঘাত তেমন একটা গুরুতর ছিল না, ধীরে ধীরে ট্রমা কাটিয়ে উঠেছে। সপ্তাহ 2 হলো কলেজে আবার আসছে নিয়মিত। ওই আমি হোস্টেল থেকে গিয়ে ওকে নিয়ে আসি আর কি। জানিসই তো, আত্মীয় স্বজন কেউ কাছাকাছি থাকে না ওর। বাহ, খুব ভালো। তোর লাভ লাইফ তাহলে একরকম সেট হয়ে গিয়েছে বল। সুদেশনা তোর কথা খুব বলে রে, দেখা করতে চায় বারবার। কিন্তু তুই তো কলেজে আসা ছেড়েই দিয়েছিস একেবারে। বিথির চেহারায় পুনরায় বিষাদের ছাপ ফুটে ওঠে। আমি কলেজে আর যাব না। মেডিকেল লিভ অ্যাপ্লাই করে বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। মনে হয় অ্যাপ্রুভ করে দেবে, আর না হলে তোরা তো আছিসই। এবার শুধু ফাইনাল পরীক্ষাটুকু দিতে পারলেই আমার ছুটি। ছুটি? ছুটি মানে? কিসের ছুটি? কোথায় যাবি তুই? আমার মনে একরাশ প্রশ্নের মেঘ। বিথি আবার বিষণ্ণভাবে হাসে। এই দেখ, আমি কিন্তু কোথাও যাব বলিনি এখনো। তাও ঠিক অনুমান করে নিলি তো? ফ্যানতারা না করে আসল কথাটা বল না প্লিজ। ইচ্ছে আছে এখান থেকে অনেক দূরে চলে যাব, পুরুলিয়া। ওখানে আমার ছোট মাসিরা স্থানীয় আদিবাসী মহিলাদের নিয়ে একটা স্বনির্ভর গোষ্ঠী চালায়। ভাবছি ওখানেই কিছু একটা। কি ভুলভাল বকছিস তুই? কোথাও যাওয়া হবে না তোর, আমি যেতে দেবো না।
এইসব ভুলভাল সিদ্ধান্ত নিবি বাড়ি বসে, আর আমরা সেটা মেনে নেব। ভুলভাল নয়, যথেষ্ট ঠান্ডা মাথায় চিন্তা করেই এই ডিসিশন নিয়েছি আমি। এই পরিবেশ থেকে দূরে যেতে না পারলে আমি স্বস্তি পাবো না। বিথি থমথমে শীতল কণ্ঠে উত্তর দিল। কিছুক্ষণ আমিও কোনো কথা বলতে পারলাম না, শুধু উত্তেজিতভাবে ঘরময় পায়চারি করলাম। বিথি নরম গলায় ডাক দিল, শুভ, এদিকে আয়, আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শোন। না, তোর কোনো কথাই আমি মানতে রাজি নই। দিনরাত ঘরের মধ্যে নিজেকে আটকে রেখে শুধুমাত্র উল্টো পাল্টা চিন্তা করে যাচ্ছিস কেন রে? কেন? আমরা আমরা কি কেউ নেই তোর পাশে এখনো? ঘরের বদ্ধ পরিবেশে আমার যেন দম বন্ধ হয়ে আসছিল। বিথিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দরজা খুলে বাইরের ব্যালকনিতে বেরিয়ে এলাম। ভেতরে ভেতরে বড় অস্থির লাগছিল। মনে হচ্ছিল যে বা যারা সবকিছুর জন্য দায়ী, এখনই তাদের অপরাধের নিকেশ করে দিই। কাঁপা কাঁপা হাতে একটা সিগারেট ধরালাম। অন্তরের দহন জ্বালা কিছুটা অন্তত নিকোটিন পুড়িয়ে যদি মেটানো যায়। মিনিট খানেক বাদে খুটখুট শব্দে পেছন ফিরে তাকালাম। ডান হাতে একটা ক্র্যাচ ভর করে পা টেনে টেনে বিথি পেছনে এসে দাঁড়িয়েছে। আমি তড়িঘড়ি ওকে ধরতে গেলাম। না, ধরিস না আমাকে। এখন থেকে এই ক্রাচটাও তোদের মতো আমার আরেক প্রিয় বন্ধু, যার ভরসায় আমাকে আজীবন কাটাতে হবে। সত্যিটা আমি একটু একটু করে মানিয়ে নিচ্ছি, জানিস তো। হ্যাঁ, সময় লাগবে, তবে আমাকে পারতেই হবে। কিন্তু এই পরিবেশ আমাকে পুরনো সবকিছু সহজে ভুলতে দেবে না রে। তাই দূরে চলে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো বিকল্প নেই। বিথির গলায় বেদনার সাথে একটা ক্ষীণ আত্মপ্রত্যয়ের সুর মিশেছিল, যেটা সাম্প্রতিক সময়ে বহুদিন পর আবার ওর পরিচিত চরিত্রের সঙ্গে মিলে যায়। আমি একদৃষ্টে ওর দিকেই তাকিয়েছিলাম। অযত্ন লালিত রুক্ষ চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওর কপালে, মুখে। ওর দুই চোখের নিচে রাত্রি জাগরণের ক্লান্তির ছাপ। ক্র্যাচে ভর দিয়ে নিজেই ধীর পদক্ষেপে ব্যালকনির ধার ঘেঁষে এসে দাঁড়ালো বিথি। দূরের কর্মব্যস্ত শহরের দিকে নীরবে চেয়ে রইল বহুক্ষণ। তুই আর এখানে আসিস না শুভ। বিথির ক্লান্ত স্বর পুনরায় আমাকে চমকে দিল। তবে আমি কিছু বলার আগেই ও ফের বলতে শুরু করেছে, নীল আর অন্তুর সম্পর্কটা ভালো যাচ্ছে না। হয়তো কিছুটা আমিই দায়ী এর জন্য। গত 3 মাসে তোদের সবাইকে কম জ্বালিয়েছি বল? তাই চাই না তোর আর সুদেশনার মধ্যেও কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক। বন্ধুত্বের খাতিরে তুই আর নীল অনেক করেছিস আমার জন্য, অনেক। বিনিময়ে আমি না হয় তোদের যাবতীয় কর্তব্য থেকে পরিত্রাণ দিলাম। এই মানসিক পরিস্থিতিতে বিথিকে নতুন করে কিছু বলার মতো কথা আমি খুঁজে পাচ্ছিলাম না। চুপচাপ পাশে দাঁড়িয়ে সিগারেটটা নীরবে শেষ করতে থাকলাম। ঘুমহীন রাত শুধু দৌড়ে পালায়, মৃত ইচ্ছেরা যেন হাতছানি দিয়ে যায়। ঘুমহীন রাত শুধু দৌড়ে পালায়, মৃত ইচ্ছেরা যেন হাতছানি দিয়ে যায়। তীক্ষ্ণ আলোয় ধাঁধাবে না চোখ আর কাঁপবে না দুপা তালে তালে আমার। তীক্ষ্ণ আলোয়
ধাঁধাবে না চোখ আর কাঁপবে না দুপা তালে তালে আমার ফুরিয়েছে জেদ যত অভিমান স্বপ্নের চিতা জলে তপ্ত শ্মশান দগ্ধ এ বুকে বিধির বিধান একই বেদনা নেই অবসান। হ্যাঁ সুদেশ না, তো সারথি চলে এসেছে রে। গেটের বাইরে কতক্ষণ হর্ন বাজাচ্ছে তুই খেয়ালই করিসনি, আর এদিকে ফোনটাও সমানে বেজে চলেছে, ধরছিস না। কি রে, কি হয়েছে বলতো তোর? আমার একটা কাজ করে দিতে পারবি দীপ্তি? শুভদাকে একটু বাইরে গিয়ে বলে দিতে পারবি আমি আজ কলেজে যাব না? সে কি রে, কেন শরীর খারাপ লাগছে না কি? এই তো দিব্যি কলেজ যাবে বলে সেজেগুজে রেডি হচ্ছিলি, হঠাৎ আবার শুয়ে পড়লি কেন? কেন জানি না, ভালো লাগছে না বেরোতে। তাছাড়া আজ তেমন ইম্পর্টেন্ট ক্লাসও নেই। আচ্ছা বেশ, তো সেটাই না হয় কল করে বলে দে একবার। ছেলেটা তো কখন থেকে বাইরে তোর জন্য অপেক্ষা করছে। আমি যদি বলতে পারতাম তাহলে কি আর তোকে রিকোয়েস্ট করতাম? এখন কল করলেই হাজারটা এক্সকিউজ দিতে হবে। আমার এখন একদমই কথা বলতে ইচ্ছে করছে না। তুই প্লিজ কিছু একটা বলে কাটিয়ে দে না। হ্যাঁ, যথা আজ্ঞা দেবী। দীপ্তিশ্রী নিচে নামতেই জানলার পর্দার আড়ালে নিচের রাস্তার দিকে নজর রাখল সুদেশনা। কিছুক্ষণ পর শুভদাকে অপ্রসন্ন মুখে বাইক স্টার্ট করে চলে যেতে দেখল। তারপর মন্থর পায়ে পুনরায় নিজের বিছানায় এসে শরীরটা এলিয়ে দিল। হয়তো কাজটা উচিত হলো না, কিন্তু এই মুহূর্তে ওই মানুষটার মুখোমুখি হতে আদৌ ইচ্ছে করছিল না। চারুলতা লেডিস হোস্টেল মফস্বল শহরের মধ্যবিত্ত পরিবারের কন্যাদের জন্য আদর্শ আশ্রয়স্থল। নামে হোস্টেল হলেও আসলে এটাকে মেষ বাড়ি বলাটাই অধিক যুক্তিযুক্ত হবে। এই বাড়ির বয়স প্রায় 50-60-এর অধিক। তিনতলা বাড়ির সবচেয়ে নিচের ফ্লোরে কয়েকজন কর্মজীবী মহিলা থাকেন। ওদের বাদ দিলে সমগ্র দোতলা ও তিনতলার পুরোটাই কেবলমাত্র কলেজ ছাত্রীদের আধিপত্য। তিনতলায় দক্ষিণ পশ্চিম দিকের 18 নম্বর রুমটিতে বিগত 5 মাস সুদেশনার অস্থায়ী আখড়া। 2 জন রুমমেট, দীপ্তিশ্রী এবং স্বাতিলেখা। স্বাতি কিছুদিন হলো বাড়ি গিয়েছে। এই মেয়ে, তোর কি হলো বলতো? আবার শুয়ে পড়লি যে? দীপ্তিশ্রী ফিরে আসতে না আসতেই জেরা শুরু করলো। তুই বাইরে বেরোলি না, আর এদিকে তোর আশিকবাবু যে আমার ওপরেই গোসা করে হাঁটা দিলেন। ব্যাপারটা কি বলতো? ঝগড়া টগড়া কিছু হয়েছে নাকি তোদের মধ্যে? আহ দীপ্তি, তুই এবার জ্বালাস না প্লিজ। দেখতেই পাচ্ছিস আমার এখন মুড অফ, তাও সমানে পিছনে লাগছিস। বাহ, খুব ভালো। এদিকে আমি তোর বয়ফ্রেন্ডকে কাটিয়ে এলাম, আর তুই আমাকেই মুখ ঝামটা দিচ্ছিস। প্লিজ রাগ করিস না। আমি আসলে আজ শুভদার মুখোমুখি হতে চাইছিলাম না। ভেবেছিলাম একটু আগে রেডি হয়ে বেরিয়ে যাব, কিন্তু ও তার আগেই হোস্টেলের সামনে চলে এলো। আচ্ছা, এক্সট্রা ভাও খাচ্ছিস না, বুঝেছি। তা সুন্দরী মেয়েদের অবশ্যই একটু আধটু দেমাগ থাকাটা মন্দ নয়। দীপ্তিশ্রী মুখ টিপে হাসছিল। সুদেশনা বিছানায় উঠে বসে কোলের কাছে পাশ বালিশটা টেনে নিল। না রে, দেমাগ নয়। শুভদার মতো মানুষকে দেমাগ দেখানোর স্পর্ধা আমার নেই। গত কয়েক মাসে আমার জন্য যা যা করেছে বা এখনও করে চলেছে, সেই ঋণ শোধ করা সম্ভব নয়। আমার ফ্যামিলির ব্যাপারটা তো জানিসই। সে দুর্ঘটনার পর ট্রিটমেন্টের জন্য এত খরচ খরচা আমার বাড়ির পক্ষে একলা টানা খুব সমস্যার ছিল। শুভদা থাকতে এই কমাস সেসব কিছুই ভাবতে হয়নি। ইনফ্যাক্ট ওর পরিবারের মানুষজন অসম্ভব ভালো মনের। লোকনাথ স্যারের নাম শুনেছিলাম আগে, কিন্তু কাছ থেকে দেখলে ওর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। বাহ, এর মধ্যে উঠবি শ্বশুর শাশুড়িকেও ম্যানেজ করে ফেলেছিস। সুপার ভাই, তুই কিন্তু দিব্যি পাকা খেলোয়াড়। দীপ্তিশ্রীর মস্করায় সুদেশনার মুখে কিন্তু কোনো হাসি ফুটল না, বরং সুগভীর 2 চোখে আরও চিন্তার ছাপ ফুটে উঠল।
জানলার বাইরে খোলা আকাশের দিকে কিছুক্ষণ সেই দৃষ্টি নিবদ্ধ রইল। অনেকক্ষণ পর যেন নিজের মনেই বিড়বিড় করে বলে উঠল সুদেষ্ণা, ব্যাপারটা ভালো হচ্ছে না রে দীপ্তি। মনে হচ্ছে যেন আমি ছলচাতুরি করে কিছু মানুষের সঙ্গে প্রতারণা করছি, আর যত দিন যাচ্ছে নিজেকে আরো বেশি অপরাধী মনে হচ্ছে। দীপ্তিশ্রী এবার সুদেষ্ণার পাশে এসে বসল। তারপর ওর গায়ে হাত বুলিয়ে নরম গলায় প্রশ্ন করল, আচ্ছা সত্যি করে বলতো, কি হয়েছে তোর? শুভদার সঙ্গে ঝগড়া করেছিস? সুদেষ্ণা এখনো বাইরের দিকে তাকিয়ে রয়েছে। সেই ভাববিহ্বল স্বরেই উত্তর দিল, ঝগড়া অশান্তি করতে পারলে তো কবেই সব কিছু নিষ্পত্তি হয়ে যেত, কিন্তু ওর সঙ্গে তো সেটাও করা যায় না। আসলে আসলে আমাদের সম্পর্ক ঠিক ওই রকম নয়। আচ্ছা একটা কথা আমাকে বলতো, শুভদা কি তোকে ভালোবাসে না? মানে অন্য কারোর সঙ্গে ইন্টিমেসি রয়েছে বলে তোর মনে হয়? বরং ঠিক উল্টোটা। আমার মনে হয় আমি সেই অর্থে নিজেকে প্রস্তুত করতে পারিনি, ক্রমাগত অভিনয় করে যাচ্ছি। দীপ্তিশ্রী কিছুক্ষণ হতভম্ব চোখে তাকিয়ে রইল। সুদেষ্ণা এবার চোখ ফিরিয়ে বিষণ্ণ দৃষ্টিতে হাসল। দেখো বস, এইসব প্রেম ভালোবাসার ব্যাপারে আমার আবার একটু ফিউজ ঢিলে রয়েছে। তোদের এই কমপ্লিকেটেড লাভ অ্যাঙ্গেলটা কিন্তু আমি ধরতে পারছি না। সরাসরি গোদা বাংলায় আমি বুঝিয়ে দে, তোরা কি সত্যি একে অপরকে ভালোবাসিস নাকি জাস্ট দুজনে টাইম পাস করছিস? শুভদা আমার কাছে যা চাইছে তা এখনই ওকে দেওয়ার মতো মানসিক পরিস্থিতি নেই আমার। কেন রে, শুতে টুতে চাইছে নাকি আজকাল? দীপ্তিশ্রীর চোখে কপট ঝিলিক খেলা করছে। সুদেষ্ণাও এবার হেসে ফেলল। ধ্যাট, সেসব কিছু নয়। আমি আসলে ওকে সেইভাবে দেখিনি কখনো। হ্যাঁ, ছেলেটা খুব ভালো, ভীষণ হেল্পফুল, কিন্তু সত্যি বলতে কি ওর জন্য আমার মনে সেই রকম কোনো ভালোবাসার ফিলিংস হয় না। দীপ্তি, তোকে আমি হয়তো কথাটা সেইভাবে বোঝাতে পারছি না, কিন্তু বিইং আ ওম্যান তুই নিজেও হয়তো ফিল করবি প্রেম ভালোবাসার বিষয়টা কারোর প্রতি জোর করে তৈরি করা যায় না। ইটস আ স্পন্টেনিয়াস ফিলিং। কেউ ক্রমাগত তোর সঙ্গে রয়েছে, তোকে বিভিন্নভাবে উপকার করছে, তার প্রতি তোর কৃতজ্ঞতার শেষ নেই, কিন্তু ভালোবাসা সেটা কি আর জোর করে তৈরি করা যায় বল? তাহলে সেই সত্যি কথাটা তুই শুভদাকে সরাসরি বলে দিচ্ছিস না কেন? তাহলে তোর মনেও তো আর চাপ থাকবে না। ব্যাপারটা আর এখন অত সহজ নেই রে। শুভদার আমার প্রতি ফিলিংস আমি প্রথম থেকেই আঁচ করেছিলাম। হয়তো কিছুটা স্বার্থপরের মতোই সুযোগ সুবিধা নেওয়ার জন্য প্রথম দিকে একটা নীরব প্রশ্রয় ছিল। ভেবেছিলাম একসময় নিজেই খোলাখুলি সব কিছু বলে কাটিয়ে দেব, কিন্তু এই বোম ব্লাস্টের পর আমাদের সবার লাইফ প্ল্যানিং কেমন যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। জীবন চলে গেল না, কিন্তু জীবনের মোড় ঘুরে গেল সবার। বর্তমানে আমাদের দুজনের পরিবারও পরস্পরের খুব ক্লোজ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে একসঙ্গে অনেকের সম্মানহানি ঘটবে। একসাথে এতগুলো মানুষকে কষ্ট দেওয়ার মতো মনের জোর আমার নেই। তাহলে কি করবি এখন? কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল সুদেষ্ণা, তার আগেই টেবিলের ওপর রাখা ফোনটা হঠাৎ বেজে উঠল। মোবাইলের স্ক্রিনের ওপর একটা নাম ফুটে উঠেছে, সাম্যরাজ কলিং। ফোনটা হাতে তুলে নীরবে ঘর থেকে বেরিয়ে গেল সুদেষ্ণা। দর্শকদের সমাবেত উল্লাসে মাঠ প্রাঙ্গণ হঠাৎ প্রতিধ্বনিত হয়ে উঠল। তাম্রলিপ্ত মহাবিদ্যালয় ভার্সেস মহিষাদল রাজ কলেজ। নকআউট টি20 ক্রিকেট টুর্নামেন্টে আজ মুখোমুখি হয়েছে জেলার সবচেয়ে শক্তিশালী দুই দল। জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে। বিজিত টিম আপাতত এই বছরের মতো সেরার দৌড় থেকে বিদায় নেবে। হাড্ডাহাড্ডি লড়াই। দুই কলেজেরই অসংখ্য অনুরাগী ছাত্রছাত্রীরা মাঠে এসে উপস্থিত হয়েছে। তাদের মুহুর্মুহু উল্লাস আর করধ্বনিতে গ্যালারি মুখরিত হয়ে রয়েছে। ডিসেম্বরের অন্তিম সপ্তাহ। জেলায় বেশ জাঁকিয়েই শীত পড়েছে এই বছর। সকালের মিঠে রোদ্দুর গায়ে মেখে শীতকাতুরে মফস্বলের দৈনন্দিন জীবন শুরু হচ্ছে। আজ রবিবার ছুটির দিনে কলেজের ছাত্রছাত্রীরা ছাড়াও আরও অনেক ক্রিকেট প্রেমী মানুষজন খেলা দেখতে মাঠে ভিড় জমিয়েছেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে মাঠে বেশ কিছু হোমরা চোমরা ব্যক্তিবর্গকেও উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। খেলা বেশ জমে উঠেছে ইতিমধ্যে। মহিষাদল রাজ কলেজ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে 178 রানে অল আউট হয়ে গিয়েছিল। আমাদের কলেজ সবেমাত্র নিজেদের ইনিংস শুরু করেছে, কিন্তু শুরুতেই পরপর দুটো বিপর্যয়। দলের অন্যতম ভরসাযোগ্য দুই ওপেনার নীলাঞ্জন কর্মকার এবং প্রত্যয় সাধুকা নিজেদের মূল্যবান উইকেটগুলোকে হারিয়ে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হয়েছে। দুজনেই আউট হয়েছে বিশ্রীভাবে। খামোকা অতিরিক্ত রান নেওয়ার আশায় প্রত্যয় রান আউট। ঠিক তার পরের ওভারেই অফ স্টাম্পের অনেকটা বাইরে দিয়ে ওয়াইড বল হতে চলেছে এমন একটা ডেলিভারিকে ব্যাটের খোঁচা দিয়ে সহজ ক্যাচ তুলে দিল নীলাঞ্জন। এই দুটো আউটের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নীলকেই দায়ী করা যায়। এখন সময়টা ওর মোটেও ভালো যাচ্ছে না, মানসিকভাবেও অনেকটা বিপর্যস্ত রয়েছে। অন্য সময় হলে এতটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচে এভাবে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য মাঠের বাইরে ওকে চেপে ধরতাম, কিন্তু দেখলাম বেচারা নিজেই মুখ চুন করে সকলের থেকে তফাতে মাঠের একটা কোণে গিয়ে বসে পড়ল। আপাতত তাই আর ওকে ঘাটাতে ইচ্ছে হলো না। জেতার জন্য টার্গেট এমন কিছু বেশি নয়, ছোট মাঠে একটু চালিয়ে খেললেই 4-6 মেরে ক্রমাগত স্কোরবোর্ড সচল রাখা যায়। তবে শুরুতেই দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যানের আকস্মিক বিদায়ের পরে বেশ অনেকটা রান রেট কমে গেল। তবে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের এই টালমাটাল অবস্থা অবশ্য বেশিক্ষণ রইল না। ক্রিজে একটু সেট হতেই আর এক রথী ব্যাট হাতে ঝড় তুলল। সাম্যরাজ চক্রবর্তী, সেকেন্ড ইয়ার, ফিজিক্স অনার্স। প্রায় 6 ফুট দীর্ঘদেহী গম্ভীর প্রকৃতির এই ছেলেটা বাকিদের থেকে কিছুটা আলাদা। কথা যতটা কম বলে, কাজে ঠিক ততটাই পুষিয়ে দেয়। বোলারের মন পড়ে নিতে এক্সপার্ট। অতিরিক্ত ঝুঁকি না নিয়ে নিখুঁত ক্যালকুলেটেড ব্যাটিং করতে পছন্দ করে সে। ওর চমৎকার কয়েকটা বাউন্ডারি পার করা শটের পর আমাদের কলেজ পুনরায় ছন্দ ফিরে পেল। ছেলেটার হাতে খেলা আছে, কি বলিস শুভ? হ্যাঁ দাদা, আপাতত ও ক্রিজে টিকে থাকলে ম্যাচটা আমাদের পকেটেই চলে আসবে। মাঠের একপাশে ত্রিপল ও রঙিন কাপড়ে সাজানো অস্থায়ী প্যাভিলিয়ন। সামনের সারিতে কলেজের অধ্যক্ষ সহ আরও কয়েকজন বিশিষ্ট মানুষ মনোযোগ দিয়ে খেলা উপভোগ করছেন। এইমাত্র যার সঙ্গে আমাদের কথা হলো তিনি আমাদের পার্টির জেলা সভাপতি অখিলেশ দাকে ছোটবেলা থেকেই দেখছি। বাবার সঙ্গে বিভিন্ন কাজের প্রয়োজনে তিনি দীর্ঘকাল আমাদের বাড়িতে যাতায়াত করেছেন। একরকম আমার নিজের দাদার মতোই হয়ে গিয়েছেন বলা চলে। একসময় চেয়ার থেকে উঠে উনি আমাকে ইশারা করে শামিয়ানার বাইরে গিয়ে দাঁড়ালেন। আমিও পিছু পিছু চলে এলাম। ধূম্রপান মাধ্যমগুলো পরস্পর বিনিময় হলো। অখিলেশ দা আমাকে কিছু একটা আলাদা কথা বলতে চান, সেটা ওর চোখ দেখেই অনুমান করেছিলাম। সিগারেটে আলগোছে 2-1টা টান দিয়ে উনি আমার দিকে ফিরলেন, চোখে কিছুটা শাসনের দৃষ্টি। আমাকে না জানিয়ে কাজটা ভালো করিসনি শুভ। জানতাম এই প্রসঙ্গটাই আগে উঠবে। দাদা এর আগেও ফোনে আমাকে বকুনি দিয়েছিলেন বটে, তবে সত্যি কথা বলতে কি, আমার মনে নিজের কৃতকর্মের জন্য কোনো অনুতাপ ছিল না। আমি চুপ করে রয়েছি দেখে অখিলেশ দা আমার কাঁধে নিজের হাত রাখলেন। দেখ, লোকনাথ স্যারের কাছে ক্লাসে বিস্তর ঠ্যাঙানি আর রাজনৈতিক মঞ্চে অজস্র সদুপদেশ শুনে বড় হয়েছি আমি। স্যার আমার পিতৃতুল্য। আর তোকে তো সেদিন জন্মাতে দেখলাম। নিজের ভাইয়ের থেকে অনেক বেশি ভালোবাসি তোকে, তাই নিজের মনে করেই কথাগুলো বলছি। আমি কিছু উত্তর দেওয়ার আগেই মাঠের দিক থেকে পুনরায় সমবেত উল্লাস ধ্বনি ভেসে এলো। আবার একটা ওভার বাউন্ডারি। অখিলেশ দা ফের বলতে শুরু করলেন, তোর জায়গায় আমি থাকলেও হয়তো একই কাজ করতাম, কিন্তু তাও বলবো আমাকে অন্তত একটু নক করে রাখতে পারতিস। জানিসই তো এবার পলিটিক্যাল হাওয়া খুব গরম,
দুই দলের ছেলেরাই তেতে রয়েছে। সামান্য একটু এধার ওধার হলেই মুশকিল। নিউজ মিডিয়া তো খবর করার জন্য মুখিয়ে রয়েছে একেবারে। তোর সামনে অনেক ব্রাইট ফিউচার রয়েছে। সব কিছু নিজের হাতে অপারেট করার মতো ঝুঁকি না নিতেই পারতিস। নতুন মালটা যে এখনো নিজের পায়ে হেঁটে এলাকায় ঘোরাঘুরি করছে, তার জন্য অন্তত তোমরা আমাকে ধন্যবাদ জানাতেই পারো। আমার স্বরে একটা তিক্ততা মিশেছিল। অখিলেশদা কিন্তু ক্রুদ্ধ বা বিরক্ত কোনোটাই হলেন না, বরং বললেন, শোন, তোর বয়সটা আমিও কাটিয়ে এসেছি রে, কাজে ইমোশন লেভেলটা ধরতে পারছি। কিন্তু কি জানিস, রাজনীতি আসলে ইমোশনে চলে না, চলে নিখুঁত ক্যালকুলেশনে। তোর নিজেরও সেটা অজানা নয়, কিন্তু সাময়িক আবেগ বাস্তব বুদ্ধিগুলোকে কিছুটা ধোঁয়াটে করে দিয়েছে। ফাইনাল ইয়ারে আসার পর আমি কলেজের জেনারেল সেক্রেটারির পদ আর ধরে রাখবো না, তেমনটাই সিদ্ধান্ত নিয়েছিলাম। পড়াশোনা কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছিল, কিন্তু নির্বাচনী রেজাল্টের দিন যা ঘটল তাতে আগের সব হিসেব নিকেশ পুরোপুরি উল্টে গিয়েছিল। ভোটে আমাদের পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, কিন্তু তখনকার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে দলের জেলা নেতৃত্ব নতুন কাউকে মনোনয়ন দেওয়ার পরিবর্তে পুনরায় আমাকেই সেই পদে সুযোগ্য মনে করেছিল। অখিলেশদা আবার বলতে শুরু করলেন, শোন, নোটনের কেসটা সর্ট আউট হয়ে গিয়েছে, ওটা নিয়ে তোর কোনো দুশ্চিন্তার কারণ নেই। এবার সামনে বড় লড়াই। আগামী দিনের জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে। ভেতরের আগুনটাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে কিন্তু নিজের হাতেই পড়বে। কাজেই আশা করব এরপর আর অন্তত কোনো হঠকারী সিদ্ধান্ত নিবি না। পুরো গেম প্ল্যানের মাস্টার মাইন্ড কারা সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। আমার প্রশ্নের জবাবে অখিলেশদা অনেকক্ষণ নীরব রইলেন। তারপর সিগারেটের অবশিষ্ট অংশটা মাটিতে ফেলে জুতোয় পিষে দিতে দিতে বললেন, অন্য কেউ এই প্রশ্ন করলে জবাব দিতাম না, কিন্তু তুই আমার ঘরের ছেলে, তোর কাছে স্বীকার করতে অসুবিধা নেই। ভোটের আগেই শুনেছিলাম জনমুক্তি পার্টি অশান্তি করতে পারে। ভোটের দিন সেটা আটকানো গেলেও রেজাল্ট আউটের সময় ওরা সেই সুযোগটা নিয়ে ফেললো। তবে কি জানিস তো, রাজনীতির খেলায় মাঝে মধ্যে একটু দমে যাওয়াটাও বেশ কাজে দেয়। তার মানে তুমি বলছো যে এই এতগুলো নিরীহ ছাত্রছাত্রীর রক্ত ঝরল, সেটা ভালো হয়েছে? এটা ভালো মন্দের প্রশ্ন নয়। একসময় বিপক্ষের হাতে মার খাওয়া মানুষটাই যখন গর্জে ওঠে, তখন সে নির্বিচারে পাবলিক সিম্প্যাথি পায়। জনমুক্তি ক্ষমতা হারানোর ভয়ে ত্রাসের সঞ্চার করেছিল, এখন সেই কাজটাই ওদের পক্ষে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমরা এবার আন্ডারডগ হয়ে ঝাঁপিয়ে পড়তে পারবো। জনমুক্তির এতদিনের দৃঢ় সাম্রাজ্যের ভিত এতদিনে নড়বড়ে হয়ে গিয়েছে। এবার ঠিক জায়গায় ঠেলা মারতে পারলেই ওদের মসনদ উল্টে পড়বে। একটা সুখবর দিয়ে যাই, তোর নাম আমরা রাজ্য কমিটির কাছে সুপারিশ করেছি। সব কিছু ঠিকঠাক থাকলেই জেলার সংগ্রামী ছাত্র পরিষদের যুব নেতা হিসেবে তুই নির্বাচিত হবি। ব্যাটে বলে চলা নিরন্তর শব্দের সংঘাত এখন আমার মনেও প্রতিধ্বনিত হচ্ছিল। এই খবরটা আমার কাছে আদৌ কতটা ভালো বা খারাপ ঠিক বুঝতে পারছিলাম না। অসাধারণ একটা কভার ড্রাইভ মেরে ম্যাচের শেষ প্রয়োজনীয় রানটুকু তুলে ফেলতেই বিজয়োল্লাস শুরু হয়ে গেল। সাম্যরাজ মাঠের বাইরে আসতেই অসংখ্য ছাত্রছাত্রীরা ওকে ঘিরে আনন্দ প্রকাশ করতে লাগলো। এই ভিড়ের মধ্যে একরাশ অকৃত্রিম আনন্দ উল্লাস প্রকাশ করতে আরও এমন একজনকে চোখে পড়ল, যাকে ঠিক এদের মধ্যে দেখতে পাবো বলে আমার ধারণা ছিল না। স্নেহলতা আবাসনের 5 তলার ছাদের বিস্তৃতি নেহাত কম নয়। এই ফ্ল্যাটে যে 7-8টি পরিবারের বসবাস, যে কোনো উৎসব অনুষ্ঠানে এই ছাদটুকু কম বেশি তারা সকলেই নির্বিচারে ব্যবহার করেন। এছাড়াও সকাল সন্ধে বায়ুসেবন এবং অন্যান্য প্রয়োজনেও মানুষজনের যাতায়াত লেগেই থাকে। বিথির একসময় খুব প্রিয় জায়গা ছিল এই ছাদের খোলা পরিবেশ।
সময় পেলেই গরম কফির কাপ হাতে এখানে চলে আসতো। বিগত ৩-৪ মাস সেই রুটিনে ছেদ পড়েছিল। আজ অনেক দিন পর মনুর হাত ধরে বেশ কষ্ট করে সিঁড়ি ভেঙে এখানে এসে পৌঁছেছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, তাই একটা প্লাস্টিকের চেয়ারে ওকে বসিয়ে দিয়ে বোন নিচে ফিরে গিয়েছে। শীতের বেলায় খুব তাড়াতাড়ি দিনের আলো ফুরিয়ে আসছে। ছাদে এখন বিথি সম্পূর্ণ একা। অস্তগামী সূর্যকে সাক্ষী রেখে এই নিঃসঙ্গ পরিবেশ ওর মনে বিষাদের রাগ বাজিয়ে চলেছে অবিরত। কোলের ওপর পড়ে থাকা মোবাইলটা মাঝে মধ্যে নিঃশব্দে কেঁপে উঠছিল। বিথি জানে কে ওকে ক্রমাগত মেসেজ পাঠিয়ে চলেছে, কিন্তু সেই বার্তা পড়ে দেখার মতো কোনো আগ্রহ নেই একেবারেই। পরিবার, আত্মীয়, বন্ধুবান্ধব আর শুভানুধ্যায়ীদের সংখ্যা বড় কম নয় জীবনে, কিন্তু এতগুলো মানুষের কারোর পক্ষেও ওর হৃদয়ের সঠিক ব্যথার পরিমাপ জানা কখনোই সম্ভব নয়। বিথি হঠাৎ নিজেই নাম্বার ডায়াল করে ফোন করলো। তোমাকে আর কতবার একই কথা বলতে হবে অভ্র? ঠিক কিভাবে বোঝালে তুমি বুঝবে বলো তো? উপাস থেকে কয়েক সেকেন্ড নীরবতার পর আওয়াজ ভেসে এলো, যাক, তোমার গলার স্বরটুকু অন্তত এতদিন পর শুনতে পেলাম। বিথি এই প্রত্যুত্তর আশা করেনি, তাই জবাবে ঠিক কি বলবে ভেবে পেল না। এই দূরত্ব সে নিজেই মেপে রেখেছিল বিগত কয়েক মাস। আজ তবে কিসের টানে সেই লক্ষণ রেখা অতিক্রম করে বসল? ফোনের উপাস থেকে ফের অভ্রর শান্ত সাবলীল কণ্ঠস্বর ভেসে এলো, কথা বলতে ইচ্ছে না হলে ফোন রেখে দিতে পারো বিথি, আমি কিচ্ছু মনে করব না। ঠিক এই একটা জিনিসেরই বড় অভাব অভ্রর সর্বাঙ্গ সুন্দর চরিত্রে। এই ছেলে ভালোবাসতে জানে, আদর, সোহাগ, প্রেম নিবেদনেও ওর কোনো জুড়ি নেই। শুধু ভালোবাসার অধিকার বোধের দাবি চাইতে পারে না। কেন বারবার মেসেজ করছো আমাকে? আমার খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই তোমার। আমি তোমার কোনো প্রশ্নের জবাব দেব না। হ্যাঁ, আমি জানি তুমি কোনো জবাব দেবে না, কিন্তু মনে মনে এটাও চাও যে আমি যেন তোমার খবর নিতেই কখনোই না ভুলি। তাই হয়তো এতদিনেও আমার নম্বর ব্লক করে দাওনি, তাই তো? আমি যে তোমার মন পড়তে পারি বিথি। এত বড় সত্যিটা অভ্র যে এমন সাবলীলভাবে মুখের উপরেই বলে দিতে পারে সেটা বিথি ধারণা করতে পারেনি। ক্ষণিকের জন্য তাই ওর বাক্যস্রোত পুনরায় বন্ধ হয়ে গেল। এই ছেলের ওপর অভিমান পুষে রাখা সত্যি অসম্ভব। তুমি আমার মনের কথা কিচ্ছু জানো না অভ্র, কেউ জানে না। কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। হ্যাঁ, তা কিছুটা ঠিক বটে। যে যন্ত্রণা তুমি সইছ প্রতিনিয়ত, তার অনুভব কোনো দ্বিতীয় মানুষের পক্ষে পুরোপুরি করা সম্ভব নয়। তবুও আমরা কিন্তু তোমার পাশেই আছি, থাকবো সবসময়। ঠিক এই জিনিসটাই আমি চাই না অভ্র, তোমাদের সহানুভূতি। আজকাল আশেপাশে যেদিকেই থাকাই সবার চোখেই করুণার ছায়া। দেখতে দেখতে মনে হয় আমার শুধু একটা পা নয়, যেন গোটা শরীরটাই পঙ্গু হয়ে গিয়েছে। নিজেকে অপ্রয়োজনীয় আবর্জনার মতো মনে হয়। আমি আর এই দৃষ্টি নিতে পারছি না। মনে হচ্ছে অথর্ব হয়ে পড়ার পরিবর্তে সেদিন যদি একেবারে জীবনটাই চলে যেত, তাহলেই বুঝি সবচেয়ে ভালো হতো। উত্তেজনার বশে একটানা কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে পড়েছিল বিথি। একটু দম নিয়ে ফের বলল, স্বপ্নভঙ্গের বেদনা ঠিক কতটা কঠিন হয় তা কি তোমার জানা আছে? আমি যে সেই কষ্ট
দিন রাত বুকে চেপে নিয়ে বেঁচে রয়েছি। ভেতরে ভেতরে একটু একটু করে ফুরিয়ে যাচ্ছি ক্রমশ। এই অচল পায়ে আর কোনোদিনও নাচের তোড়াগুলো বেজে উঠবে না। আলো ঝলমলে স্টেজে ছুটে বেড়াতে পারবো না। আর কোনোদিনও দর্শক আসন থেকে করতালির উচ্ছ্বাস ভেসে আসবে না। না অভ্র, আমার মনের এই গোপন দুঃখগুলো কেউ কোনোদিনও পুরোপুরি পড়তে পারবে না। এক রাশ লাল আবির রং ছড়িয়ে পশ্চিম আকাশে রবি মামা অস্তাচলে গেলেন। উত্তরে হাওয়ার হাত ধরে শীতল হিমেল মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। আরও একটা দিনের অবসান। দূরাভাসের দুই প্রান্তই দীর্ঘ সময় কেবল শ্বাস প্রশ্বাসের আওয়াজে পরস্পরের সাথে যুক্ত হয়ে রইল। ভাষার ব্যবহার না হলেও নীরবতাও কখনো কখনো এমন বিশ্বস্ত সঙ্গী হতে পারে। যে সময়টা তোমার সবচেয়ে কাছে থাকার দরকার ছিল, তখন আমি দেশে ছিলাম না। এই আফসোস আমার সারা জীবন থেকে যাবে। আবার আবার তুমি আমাকে তারপর থেকে দূরে সরিয়ে রেখেছ। কিন্তু বিথি, আমি যে তোমাকে কখনো ভুলে যাওয়ার কথা কল্পনাও করতে পারি না। আমি খুব দ্রুত দেশে ফিরছি। এরপর তুমি আমাকে গ্রহণ করো বা দূরে সরিয়ে রাখো, আমার প্রতীক্ষা কিন্তু শেষ হবে না। এবার তোমার সিদ্ধান্ত। অভ্রর এই শেষ কথায় বিথি আর নিজেকে ধরে রাখতে পারল না, ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি যে খুব একা হয়ে গিয়েছি অভ্র। চারপাশে এত মানুষের ভিড়, তাও যেন নিজেকে কোথাও হারিয়ে ফেলেছি আমি। এই একাকিত্বই ভেতর থেকে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, শেষ করে দিচ্ছে আমাকে। আমার ভয় হয়, জানো তো, আমার বড্ড ভয় হয়। যদি সবার মতো তোমার চোখেও আমার জন্য করুণার ছায়া দেখি, যদি যদি আমাকে অপ্রয়োজনীয় বলে দূরে সরিয়ে দাও, সেই রিজেকশন নেওয়ার মতো মনের ঝোড়ার অবশিষ্ট নেই আমার, নেই, একদম নেই। আমি যে বিথিকে চিনি, সে চিরকালই লড়াকু একটা মেয়ে, কখনো হারতে জানে না, নিজের ইচ্ছে প্রকাশ করতে পিছু পা হয় না। সেই বিথি এখনো তোমার ভেতরে অবশিষ্ট রয়েছে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সে কারো করুণার পাত্রী নয়। জলদি ফিরে এসো অভ্র। দিন শেষে সূর্য ফিরে গেলে ঘরে ভয়ে হয়, আর যদি না আসে পরে। দিন শেষে সূর্য ফিরে গেলে ঘরে ভয়ে হয়, আর যদি না আসে পরে। অসীম অন্তহীন এই অপেক্ষায় কোনো দিনও অবসান হবে কি আর? ফুরিয়েছে জেদ যত অভিমান, স্বপ্নের চিতা জলে তপ্ত শ্মশান। দগ্ধ এ বুকে বিধির বিধান, একই বেদনা নেই অবসান। और एक चम्मच शक्कर मिलेगा?
अरे भाई थोड़ा सा शर्म करो। एक कप चाय में और कितना मीठा पियोगे? अभी तो 2 चम्मच डाल के दिया हमने। চা দোকানের ভৎসনায় বিন্দুমাত্র রাগ না করে লাল ছোপ পরা খয়াটে দাঁতের শাড়ি দেখিয়ে সশব্দে হাসল বিপিন বেনারসি। अरे भैया हम पैदाइशी मीठा इंसान हैं, तो फिर मांगने में कैसा शर्म? हाँ, अभी जब बंगाल में आए हैं तो हर स्वाद का मिठाई भी चखना पड़ेगा। কলকাতা শহরের অদূরে 16 নম্বর জাতীয় সড়কের পাশে ছোটখাটো একটা চায়ের দোকান। সামনের হাইওয়ে দিয়ে দ্রুতগামী গাড়ি যাতায়াত করছে। শীতের সকালে আড়ষ্টতা ভাঙাতে স্থানীয় খদ্দেররা উষ্ণ চায়ের সন্ধানে দোকানে ভিড় করেছেন। 2টো লেরো বিস্কুট সহযোগে চায়ের অর্ডার করেছে বিপিন বেনারসি, ওরফে বেনারসি ভাই। কাজের জগতে এটাই তার সর্বাধিক লোকপ্রিয় নাম। নিজের কামধান্দার প্রয়োজনে ওকে বাংলা, বিহার, ইউপি ইত্যাদি হরেক রাজ্য চষে বেড়াতে হয়। বাস ট্রেন সফর বিশেষ পছন্দ করে না। কালো কুচকুচে একটা বিশাল আকার দ্বিচক্রযান বুলেট ওর সর্বক্ষণের বিশ্বস্ত বাহন। বেনারসি ভাইয়ের পছন্দের রাজ্যের মধ্যে পশ্চিম বাংলা বরাবরই অন্যতম। এখানে ধান্দা করে আরাম আছে। মানুষজন বিশেষ কথার খেলাপ করে না, কেউ উধার বাকি রাখে না। কাম খতম তো হাতে হাতে পেমেন্ট। বিজনেস কন্ট্রাক্ট সফলভাবে খতম হলে কেউ কেউ তো মুখ মিষ্টি করাতেও ভোলে না। চা শেষ করতেই গরমাগরম সমোসা চলে এলো। আজ অনেক ভোরে বাইক চালিয়ে এখানে এসে পৌঁছেছে বেনারসি। খালি পেটে কোনো ভালো কাজ শুরু করা যায় না, কাজেই ঝটপট খাদ্যদ্রব্যগুলো সদ্ব্যবহার হাত লাগালো। দ্বিতীয় সিঙ্গারায় কামড় বসানোর আগেই অবশ্য বুক পকেট থেকে মোবাইলটা সজোরে বেজে উঠল। খানিক বিরক্ত মুখে কলটা রিসিভ করলো বেনারসি। सामान यहाँ से निकल गया है। अच्छी बात। अब कहाँ तक पहुँचे? अरे हमका फिक्र छोड़िए महाराज, हम तो कब से किनारे पर बैठे हैं, बस अब आपकी नाव का इंतजार है। डिलीवरी ठीक से हो जाएगा ना? थोड़ा स्पेशल सामान है। बनारसी जबान और हाथेर काज कखनो गड़बड़ হয় না बंगाली बाबू, आप बेफिक्र रहिए, बस पेमेंट रेडी रखना। গাড়ির নাম্বার মনে আছে তো? বিপরীত প্রান্ত এবার নিজের মাতৃভাষায় ফিরে এলো। सब बराबर याद है, डोंट वरी। কথা শেষ করে ছোট মোবাইলটা ফের পকেটে চালান করে দিল বেনারসি। স্মার্টফোনের জামানাতেও সে এখনও সেই বেসিক মুঠোফোনের ব্যবহারই বেশি স্বচ্ছন্দ। খাওয়ার পর প্রসন্ন চিত্তে খৈনি ডলতে ডলতে দোকানের সামনে দড়ির খাটিয়ায় শরীরটা এলিয়ে দিল। এখন কেবল প্রতীক্ষার প্রহর। সামান এসে পৌঁছলে তারপর কাজ শুরু হবে। খুব বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হলো না। বেনারসির দৃষ্টি খুব শার্প। দূর থেকেই সাদা ইনোভা গাড়িটা ঠিক চিনে নিয়েছে। কাছাকাছি আসতে গাড়ির নাম্বার প্লেটটাও পরিষ্কার নজরে এলো। ড্রাইভারকে বলাই ছিল। গাড়ি সিগন্যাল থেকে বেঁকে চা দোকান লাগোয়া একটা ধাবার সামনে এসে দাঁড়ালো। তাড়াহুড়ো করা বেনারসির পোষায় না একেবারেই। ধীরে সুস্থে খাটিয়া ছেড়ে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। তারপর নিজের বাইকটা সচল করে এগিয়ে গেল সাদা ইনোভার দিকে। গাড়িতে ড্রাইভার ছাড়া সওয়ারি মাত্র 2 জন। তারা পেছনের সিটে বসেছিলেন। একজন মধ্যবয়স্ক কাঁচা পাকা চুলের গম্ভীর দর্শন পুরুষ, অপরজন বছর 25-এর এক যুবা। ওরা নিজেদের মধ্যে কিছু গভীর আলোচনায় মগ্ন ছিলেন। বেনারসি বাইকটা ঠিক পেছনের দরজার পাশে নিয়ে এসে কাঁচে মৃদু টোকা মারল। पहाड़ी साहब, थोड़ा काम था। সওয়ারি 2 জন নিজেদের আলোচনা থামিয়ে বিস্মিত দৃষ্টে বাইরের দিকে তাকালো। বেনারসি বাইরে থেকে দরজা খোলার ইশারা করল। প্রৌঢ় খানিক অবাক হয়ে অতঃপর স্বয়ংক্রিয় কাঁচের জানলার সুইচ টিপলেন। মুঙ্গেরের তৈরি 7mm দেশি হাতিয়ারটা বেনারসি ভাইয়ের কোনো অ্যাসাইনমেন্টেই কখনো গদ্দারি করেনি, আজও করল না। জ্যাকেটের ভেতর থেকে তড়িৎ গতিতে পিস্তলটা দৃশ্যমান হওয়ার সাথে সাথেই প্রবল শব্দে গর্জে উঠল। পর পর বেশ কয়েকবার গাঁক গাঁক আওয়াজ করতে করতে বেনারসির বাইকটা অতঃপর দ্রুত ঘটনাস্থল পরিত্যাগ করল।
Hello, Dr. Moitro. Yes, Dr. Shubhamoy Moitro speaking. Sir, I'm calling from Maryland Hospital. এখানে খুব আর্জেন্ট একটা ওটির কেস এসেছে। ইনহাউস ডক্টররা একজন সার্জন চাইছেন। স্যার, ক্যান ইউ প্লিজ কাম অ্যান্ড অ্যাটেন্ড দ্য কেস? একটু কেস ব্রিফিং দিতে পারবেন কি? Critical bullet injury, sir. 2 victims. Both are male. The older person is above 60 and the younger one is around 25. খুব high profile case, sir. Ex-MLA Amitav Pahari and his son Abrajyoti Pahari. কোনো পলিটিক্যাল অ্যাটাক? হতেও পারে, স্যার। এখনো পর্যন্ত কন্ট্রাক্ট কিলিং এর কেস শোনা যাচ্ছে। স্যার, বলছিলাম আপনি কি আসছেন? না, আসলে এখানে ক্রিসমাস বলে অনেক সার্জনই ছুটিতে। আচ্ছা, তাই বুঝি আমার ছুটি ভন্ডুল করতে চাইছেন? সরি স্যার, আসলে সরি, আমার একটু রসিকতা করার অভ্যেস আছে। বাই দ্য ওয়ে, ওটি রেডি করতে বলুন। আই উইল বি দেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। মেনশন নট, আই এম অন মাই ওয়ে।